কোটা সংস্কার নিয়ে আলোচনায় রাজি সরকার, পরিবেশ নেই বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজও রাজধানী সহ সারা দেশে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 7 জনের মৃত্যু, বিটিভি ভবনে হামলা। শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করে তুলেছে জামাত শিবির চক্র, উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মিথ্যাচার গুজবের শিকার বরেণ্য বুদ্ধিজীবীরা, বিকৃত রুচির মানসিকতা বলছেন বিশিষ্টজনেরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি সরকার। নিহতদের ঘটনায় করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। চাইলে আজই আলোচনায় বসার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংকট সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশ। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আন্দোলনকারীদের ধৈর্য রাখার আহ্বান জানান। এ অবস্থায় বৃহস্পতিবার সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনারও আহ্বান জানিয়েছে। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। জাতীয় সংসদ প্লাজায় সম্মেলনে তিনি বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে, একই সঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে আলোচনায়ও বসতে রাজি। আমরা কোটা সংস্কারের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো। তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আইনমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহতের ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আইনমন্ত্রী সংবাদ সম্মেলনের পর অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, আগামী রোববার শুনানির আবেদন করে দ্রুততার সাথে শুনানি শেষ করারও চেষ্টা করা হবে। আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি, সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। এবং আমি আশা করছি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন, সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য। আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা চাইলে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য তুলে ধরতে পারেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের সঙ্গে আলোচনার পরিবেশ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই পরিস্থিতির দায় সরকারের। কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না বলে মন্তব্য করেন। কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। চলমান সংকট নিয়ে আমরা কথা বলেছি সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে। শুনে আসি কি বললেন সৈয়দ রেজা। আইনমন্ত্রী সর্বশেষ যে ব্রিফিং দিয়েছেন, এটিকে আমি সাধুবাদ জানাই। যে বিলম্ব হলেও আমি মনে করি যে এটি একটা ভালো উদ্যোগ, যে কথা বলতে হবে। এবং একই সাথে প্রধান বিচারপতি যিনি আছেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, তার প্রতি সুনির্বন্ধ অনুরোধ
যে হিয়ারিংটাকে এগিয়ে নিয়ে আসেন, শুনানিটা এগিয়ে এনে একটা কিছু করার চেষ্টা করেন। সকলে মিলে কোটা আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের আন্দোলন অন্যরা হাইজ্যাক করে নিচ্ছে, এটা কোনোভাবেই আপনাদের আন্দোলন হতে পারে না যে সহিংসতা করে টোল প্লাজা জ্বালিয়ে দিয়ে সম্পদ ধ্বংস করে যে আন্দোলন, সেটা শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য করা হবে, প্রতিটা লোকের জন্য ক্ষতি হচ্ছে, দেশের জন্য ক্ষতি হচ্ছে। তাই আলোচনার যে উদ্যোগটা আমরা সর্বশেষ দেখতে পেয়েছি, এই আলোচনা হোক, সফল হোক, দেশে শান্তি ফিরে আসুক, প্রত্যেকটা ছেলে মেয়ে যার যার ঘরে ফিরে যায়। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকে রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, উত্তরা, মিরপুর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারী, পুলিশ, পথচারী, সাংবাদিক সহ শতাধিক আহত। বিটিভির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজপথে বাধার মুখে পড়েছে সকল প্রকার যানবাহন। সারা দেশের রেল যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের পর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল থমথমে পরিস্থিতি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সতর্ক অবস্থানে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় আন্দোলনকারীরা। তারা ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় আহত হন কয়েকজন। গুলিবিদ্ধ হন সাংবাদিক নাদিয়া শারমিন। সকাল 10টার দিকে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ পরবর্তীতে রামপুরা ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরের দিকে বিটিভির কার্যালয়ে হামলা চালায় কোটা বিরোধীরা। বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে একজন গাড়ি চালক নিহত ও শতাধিক আহত হয়েছেন। মিরপুর 10 নম্বর এলাকা আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুর 10 মেট্রো স্টেশনের পাশের ওভারব্রিজেও অগ্নিসংযোগ ঘটানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে মেট্রো চলাচল বিঘ্ন ঘটে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত এলাকাতেও। এদিকে রাজধানীতে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া 62 জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাবের এয়ারউইং। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে যাত্রী নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। চলছে না দূরপাল্লার বাস। রাজপথে গণপরিবহন চলছে একেবারে হাতে গোনা। প্রখর রোদে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল আর রিকশায় ভরসা রাজধানীবাসীর। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন সবিতা চিরান। সপ্তাহের শেষ কর্মদিবস। সাধারণত এই দিনে সকালের দিকে সড়কে যানজট থাকে। তবে ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ানবাজার, আগারগাঁও ঘুরে দেখা গেছে ফাঁকা রাজপথ অনেকটাই, নেই কোনো যানজট। রোদতপ্ত দিনে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশায় ভরসা রাজধানীবাসীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য। বড় বোন মারা গেছে জামালপুরে, গাড়ির ভোগান্তিতে আমি যেতে পারছি। সোবানবাগ এই কাজ শেষ করে আবার বসুন্ধরা ফিরছি, কিন্তু গাড়ির অভাবে যেতে পারছি না। রিপোর্ট আনতে যাবো, এক্সরে রিপোর্ট, এই জন্য বের হলাম, কিন্তু এখানে হাঁটতে হাঁটতে আসলাম, কোনো গাড়ি নেই। বিজয় সরণিতে যানবাহনের তেমন কোনো চাপ নেই। চলাচল করছে বিআরটিসি সহ হাতে গোনা গণপরিবহন। গাজীপুরতে ছাড়িয়ে আইছিলাম, এখানে যে আসাদঘাট পর্যন্ত আসছে, আর আসতে পারি নাই। ওদিক রাস্তা বন্ধ, এখান থেকে ঘুরে আবার গ্যারেজে নিয়ে এখন বন্ধ করতে দেবো। ফার্মগেট এলাকায় কিছু বাস চলাচল করলেও সেগুলোতে প্রচন্ড ভিড়। ঠাসাঠাসি করে বাসে উঠছে যাত্রীরা। 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছে, এখনো একটা গাড়ি পাইতেছি না। ভাঙচুরের আশঙ্কায় অ্যাম্বুলেন্স নিয়েও সড়কে নামতে চাইছেন না চালকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। অলরেডি পুঙ্গুতে 2টা গাড়ি গ্লাস ভাঙছে, এখন এই কারণে আমরা যাইতে চাচ্ছি না পাড়ায়। এক তো হাত ভাঙ্গা,
তারপরে রিক্সাওয়ালারা যাচ্ছে না, দাম ভাড়া বেশি। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামাত। কোটা আন্দোলনের উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিকভাবে মদতপুষ্ট প্রশিক্ষিত বিএনপি জামাতের ক্যাডার বাহিনী জড়িত। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল খুনিদের গডফাদার তারেক রহমানের ক্যাডার বাহিনীর দ্বারাই সম্ভব। ইতিমধ্যে যা সাধারণ শিক্ষার্থীরাও উপলব্ধি করতে পেরেছে। কোটা আন্দোলন গড়িয়েছে 18তম দিনে। সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র, আর তা উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। তাদের টার্গেট সরকারকে বেকায়দায় ফেলা। বিশিষ্টজনরা বলছেন, সূক্ষ্ম পরিকল্পনাতেই এমন সহিংস পরিস্থিতি। দীপু শিকদারের রিপোর্ট। যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ। জ্বালিয়ে দেয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা, ভাঙচুর করা হয় যানবাহন, আহত হন বহু মানুষ। খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে, দেয়া হচ্ছে আগুন। হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি। গোয়েন্দারা শনাক্ত করছে ছদ্মবেশী সহিংসতাকারীদের। আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থির করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন, তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্টজনদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে সুনীল অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার। সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে সব রকম সহায়তার কথাও জানান সরকার প্রধান। আশা করেন মৎস্য খাতের উন্নয়নে এগিয়ে আসবে দেশের যুব সমাজও। বিস্তারিত থাকছে রিপোর্টে। সাগরের নীল জলরাশিতে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। দেশের সমুদ্র ও নদী বেষ্টিত সম্পদ রপ্তানি করে সমৃদ্ধি অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। 2030 সাল নাগাদ $5 বিলিয়ন সিফুড রপ্তানি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো 2024 এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছিলেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে এবং নদীতে প্রচুর সম্পদ রয়েছে। আওয়ামী লীগ সরকার মৎস্য খাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে, আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে। কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারি সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। গভীর সমুদ্রের সম্পদ আহরণ এবং তার যথাযথ ব্যবহারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে বিদেশি বিনিয়োগে উৎসাহ দিচ্ছে সরকার।
এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন ইলেকট্রিসিটি, সেটার উপরে গবেষণা চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারবো। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। দেশের যুব সমাজ যেন মৎস্য খাতের উন্নয়নে তাদের নিয়োজিত করে সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বে সিফুডের চাহিদাও বাড়ছে, কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের আজকে অ্যাকুয়াকালচার এবং সি ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম, যা পারস্পরিক বোঝাপড়া, অংশীদারিত্ব, জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। নতুন অর্থ বছরেও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা, নীতি সুধার 8.5% থাকছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভাটা, জনশক্তি রপ্তানি কমেছে 60%, আপাতত ইউরোপী ভরসা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। আবারও মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি ও স্বাধীনতার সপক্ষের বরেণ্য বুদ্ধিজীবীদের টার্গেট করেছে কোটা বিরোধীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে উদ্দেশ্য করে ছড়ানো হচ্ছে মিথ্যাচার ও গুজব। এসব নগ্ন ও বিকৃত রুচির মানসিকতা বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে এমন স্লোগানের পর হতবাক পুরো দেশ। এর পরপরই মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি অবমাননা কটূক্তির বিরুদ্ধে সোচ্চার হন বরেণ্য বুদ্ধিজীবীরা। এবার বিবৃতির সেই সব স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে। হুমকি, বয়কটের ডাকের পাশাপাশি ছড়ানো হচ্ছে গুজব, মিথ্যাচার। এর প্রধান শিকার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। গেল 16 জুলাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার নিজস্ব ওয়েবসাইটে কোটা বিরোধীদের রাজাকার স্লোগান নিয়ে মর্মাহত হয়ে একটি লেখা প্রকাশ করেন। কোটা সংস্কারের পক্ষে তার মত ব্যক্ত করলেও এমন আচরণে উদ্বেগ জানান তিনি। কিন্তু মুহূর্তেই সেই বক্তব্যের অপব্যাখ্যা করে তাকে আন্দোলনরতদের কাছে কলঙ্কিতকরণের অপচেষ্টা করে বিপথগামীরা। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর কোনো বাস্তবতায় নিজেকে কেউ রাজাকার পরিচয় দিতে পারে না। এর পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তির দীর্ঘ ষড়যন্ত্র। কোটা আন্দোলন কি যারা কোটা সংস্কার চাচ্ছে তাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, নাকি এই আন্দোলনের ভেতরে অন্য কোনো তৃতীয় শক্তি কিংবা চতুর্থ শক্তি ঢুকে এই সহিংসতার রূপ দিয়ে কোটা সংস্কারকে লক্ষ্য রেখে এর প্রধান যে লক্ষ্যবস্তু সেটা পরিবর্তন করে একটা রাজনৈতিক অস্থিরতা একটা সৃষ্টি করা। কোটা আন্দোলনের নামে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে অসম্মান করানোর হীন উদ্দেশ্য লুকায়িত আছে বলেও মত তাদের। এই প্রজন্মের যে ছেলেমেয়েরা, তাদের একটা অংশ, তারা নিজেদেরকে বলছে যে রাজাকার দাবি করছে। এটা কিন্তু 30 লক্ষ শহীদের যে আত্মদান, সেটার প্রতি একটা ভ্রুকুটি আমি মনে করি। দ্রুতই এই ষড়যন্ত্রকে অনুধাবন করে মোকাবিলা করবে নতুন প্রজন্ম, এমন আশাবাদ সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
চলতি অর্থ বছরের জুলাই ডিসেম্বর সময়ের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নীতি সুধার আগের মতো 8.5% থাকছে। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এমন সব লক্ষ্যমাত্রার কথাই বলা হয়েছে। তবে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে। বেসরকারি খাতের ঋণ প্রবাহ আগের মতোই 9.8% বহাল রাখা হয়েছে। তবে সরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 14.2% করা হয়েছে, অর্থাৎ সরকারকে আগের চাইতে বেশি ঋণ নেয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে নতুন নোট ছাপিয়ে সরকারকে কোনো ঋণ দেয়া হবে না বলে জানানো হয়েছে ঘোষিত মুদ্রানীতিতে। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতের বাজারেও চাহিদা কমেছে। ফলে গেল জুনে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানিতে গতি ফেরাতে বিদ্যমান বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব, আরব আমিরাত ও মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বড় হোঁচট খেয়েছে জনশক্তি রপ্তানি খাত। গেল জুন মাসে রপ্তানি কমেছে 58%। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত জুন মাসে বিদেশ যান 55,045 জন কর্মী, যা আগের মে মাসে ছিল 1,31,696 জন। গত বছর 13 লাখ কর্মী বিদেশ যান, এবছর লক্ষ্যমাত্রা 12 লাখ। তবে বছরের প্রথম 6 মাসে গেছেন 5,08,978 জন। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার বাজার বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতেও জনশক্তির চাহিদা কমেছে, ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সৌদি আরবেও পেয়েছে 4-5 লাখের লোক বেশি। মালয়েশিয়াতে কিন্তু গত 2 বছরে 4 থেকে 5 লাখের বেশি লোক গিয়েছে। তো একটা পার্টিকুলারলি এটা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, একটা লেবার মার্কেটে কতগুলো মানুষের কর্মসংস্থান সম্ভব, তো ডেফিনেটলি ওখানে একটু লোকবলের মানে নিডসটা কমে আসছে। সৌদি আরব ছাড়া আর কোনো মার্কেট খোলা নাই, তো কাজেই এটা আমি একটু ধোঁয়াশা দেখছি যে 12 লাখ টার্গেট কি করে পুরা হবে। সম্প্রতি ইউরোপের কয়েকটা দেশ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এ বাজারে বড় আকারের জনশক্তি রপ্তানির আপাতত সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। আপনার সেনজিন, নন সেনজিন অনেকেই লোক নিতে চাচ্ছে, কিন্তু লোক নিতে চাইলে হবে কি, আমাদের দেশে কোনো এমবেসি নাই। এই যে কলকারখানা বা এগ্রিকালচার এবং তাদের ফ্রুট পিকিংস, এই জবগুলো তো এখন এখানে লোক দরকার। আমরা যেটা যে ইতালিতে কিন্তু প্রচুর এগ্রিকালচারাল ওয়ার্কার রয়েছে, এই ইউরোপের এই সবগুলো দেশগুলোতে কিন্তু একই রকমের কাজের সুযোগ রয়েছে। জনশক্তি রপ্তানিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দক্ষ কর্মী রপ্তানি ও মানসম্মত অভিবাসনের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আমাদের অলওয়েজ লক্ষ্য থাকে যে সংখ্যা 10 লক্ষ লোক পাঠাতে হবে, এটা কিন্তু এই অ্যাপ্রোচ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যদি আমাদের টার্গেটে থাকে, তখনই হচ্ছে আমাদের আমাদের এজেন্সিগুলো খুবই গ্রেডি। তারা হচ্ছে যে কী করে, তারা যত বেশি লোক পাঠাতে পারে তত বেশি টাকা, এবং তারা মাথা গুনে টাকাটা ইয়ে করে, রাদার দেন ওই যে ওইখানে যে তারা ভালো কাজ পাচ্ছে কিনা, ভালো বেতন পাচ্ছে কিনা, এটার দিকে ফোকাস কিন্তু খুবই কম। সো এই জায়গাতে আমি বলবো যে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। চলতি বছরের 31 মে থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা ও কাজের অনুমতি থাকার পরও কয়েকটি রিক্রুটিং এজেন্সির গাফলতিতে ওই সময় প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও কোটা আন্দোলন প্রসঙ্গ। দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসব ঘটনায় নরসিংদী, মাদারীপুর ও সাভারে 3 জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুড়ে তারা। পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। নরসিংদীতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সে সময় তাহমিদ নামে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়, আহত হয়েছে অন্তত 25 শিক্ষার্থী। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে 10ম শ্রেণীর শিক্ষার্থী ইয়ামিন নিহত হয়েছে। সংঘর্ষে সাভারের কয়েকটি স্থানে অন্তত 20 জন আহত হয়েছে। সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান সড়কগুলো অবরোধ করে। পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ সময় পানিতে ডুবে মারা যান একজন। আমরা শিক্ষার্থীরা আমাদের
আমাদের পর কেন হামলা করলো? রংপুরে সকাল থেকেই কোটা বিরোধী বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনের সময় 10 গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে 30 জন আহত হয়। রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হন। মহিলা কলেজের সামনে গাড়িতে হামলার সময় 3 পুলিশ আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জের চাষারায় ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যম কর্মী ও পুলিশ সহ অন্তত 70 জন আহত হয়েছেন। নাটোরে কোটা বিরোধী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। আহত হয় 5 পুলিশ সহ বেশ কয়েকজন। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে সংঘর্ষ বাধে। টাঙ্গাইলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক ধরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আহত হন গণমাধ্যম কর্মী সহ 20 জন। সাতক্ষীরায় সদর থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পুলিশ সহ 13 জন আহত হয়। আটক করা হয় 15 জনকে। পাবনায় মহাসড়ক অবরোধের সময় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে ঢাকার সাথে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, নীলফামারী ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরছি তখন থাকছে। গাজীপুরের মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, সার্ভিস লেন দখল করে পার্কিং। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদ। গাজীপুরে মহাসড়কে দেদারসে চলছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সার্ভিস লেনে বিভিন্ন যানবাহন পার্কিং করায় বাধ্য হয়ে তাদের মহাসড়ক ব্যবহার করতে হয় বলে জানান অটো চালকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশার দাপট দিনকে দিন বেড়েই চলেছে। চলে পায়ে চলা রিকশাও। মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত 3 চাকার এসব অটোরিকশার চলাচল সবচেয়ে বেশি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার রাস্তা দখল করে দিচ্ছে, গাড়ি থেকে দখল করে আমরা চালামো সাইড দিয়ে এই জন্য যেতে পারি না। যদি বড় বড় গাড়িগুলা, ফ্যাক্টরি গাড়িগুলো রাস্তায় ব্লক করে রাখে, এই জন্য বাধ্য হয়ে আমরা মেন রোডে আসি। কোম্পানি গাড়ি থুয়ে দেয়, এই জন্য আমরা যেতে পারি না। হাই রোডে যাই, যদি বড় গাড়ি যায় আমাদের একটু রিক্সা হয়। সর্বপুর যাবেন দোকানপাট, মোসাক যাবেন দোকানপাট, সব মানে ফুটপাত রাস্তায় একদম বন্ধ থাকে দোকানপাটে। চালকদের দাবি, বিভিন্ন স্থানে সার্ভিস লেনে যানবাহন পার্কিং করে রাখায় বাধ্য হয়ে অটো নিয়ে তাদের মহাসড়কে উঠতে হয়। রাস্তা আছে, আপনি অবৈধভাবে দোকানপাট বসে ওখান দিয়ে আমাদের গাড়ি তো চলাচল করা যায় না, কারণ ওই দিক দিয়ে পুরো রাস্তায় আটকানো থাকে। এই জন্য আমরা মেন রাস্তায় বাধ্যতামূলক আমাদের উঠতে হয়। মেন রোডে উঠতে হয়, সাইড লাইন ক্লিয়ার নাইকা, মানে ফুটপাতের দোকান বসে বা বিভিন্ন জায়গায় সাইড লাইন নাইকা। হাইওয়ে পুলিশ বলছে 1 বছরে প্রায় 6000 অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবু বন্ধ করা যাচ্ছে না। মহাসড়কের পাশে সার্ভিস লেন বন্ধ করে যেই বড় গাড়িগুলো রাখছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবেশন প্রদানগত আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। এই পর্যন্ত আমরা প্রায় 17000 অটো ডাম্পিং করেছি, যার কারণে মহাসড়কে অটোর আনাগোনা অনেক কমে গেছে। আরও 2-1টা
যেগুলো উঠে এগুলো আমরা কিন্তু নজরদারিতে রাখছি এবং এগুলো আমরা ডাম্পিং করছি। 2 বছরে 17,000 অটোরিকশা ডাম্পিং করা হয়েছে বলেও জানায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা মাছ বাজার। প্রতিদিন সকালে এখানে বিক্রি হয় কোটি টাকার দেশীয় মাছ। সকাল 7টায় শুরু হয়ে মাছ বাজারটি চলে সকাল 10টা পর্যন্ত। সরবরাহ ঠিক থাকলে বিক্রির পরিমাণ 1.5 থেকে 2 কোটি টাকাও ছাড়িয়ে যায়। কিশোরগঞ্জ প্রতিনিধির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা। রুই, কাতলা, বোয়াল, বাইম, শিং, মাগুর, ফলি, কই, পাবদা, ট্যাংরার মতো দেশীয় মাছের বিশাল সম্ভার এটি। ধনু নদীর পাড়ের এই বাজারে পাইকারি ও খুচরায় পাওয়া যায় হাওর, নদ নদী ও মুক্ত জলাশয়ের এসব মাছ। ভোর রাতে ছোট ছোট নৌকায় মাছ নিয়ে বাজারে আসতে শুরু করেন জেলেরা। আলো ফোটার আগেই ঘাটে ভিড়ে জেলে নৌকা। তারপর জেলেরা তাদের পছন্দের আড়তে নিয়ে মাছ বিক্রি শুরু করেন। মাছ কিনতে বাজারে হাজির হন বিভিন্ন এলাকার মাছ ব্যবসায়ীরা। পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। চাষের মাছ পাওয়া যায় না এ বাজারে। প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কেনা বেচা হয় বালিখোলায়। শুধু কিশোরগঞ্জ নয়, আশপাশের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা থেকেও মাছ নিয়ে জেলেরা আসেন বালিখোলায়। এলো আপনি কোনো শ্বাসের মাছটা চাই, এটাই না আপনি আউরের মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। 150 বছরের পুরনো বালিখোলা বাজারটি একসময় এত জমজমাট ছিল না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় বাজারের পরিধি বাড়ছে। ভৈরব, হোসেনপুর, হালুয়াঘাট, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে সস্তা মূল্যে নদীর মাছ কেনার জন্য আসে। বালিখোলা বাজারে অন্তত 60টি আড়ত সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্যাপক জমজমাট থাকে। আমাদের পুরো জেলায় মাছের উৎপাদন হয়েছে 1,82,96 মেট্রিক টন। দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের বড় উৎস হাওড়াঞ্চল। বালিখোলা হচ্ছে এসব মাছের বৃহৎ বাজার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কার নিয়ে আলোচনায় রাজি সরকার, পরিবেশ নেই বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজও রাজধানী সহ সারা দেশে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 7 জনের মৃত্যু, বিটিভি ভবনে হামলা। শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করে তুলেছে জামায়াত শিবির চক্র, উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।